জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সাথে আছি সাজিদ আরাফাত। ৭১-এ যারা দেশের দায়িত্ব নেয় তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাইয়ের শহীদ সাংবাদিকদের সম্মাননা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জুলাই আন্দোলনের শহীদ হওয়া ৫ সাংবাদিকদের পরিবারের হাতে এনএসির পক্ষ থেকে সম্মাননা স্মারক ও নগদ ১ লাখ টাকা তুলে দেন মন্ত্রী। শহীদ সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতি মাহমুদুর রহমান আশ্বাস দিয়ে বলেন, জুলাই শহীদ সাংবাদিকদের সাথে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল সবসময় থাকবে। অনুষ্ঠানে উপস্থিত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহীদ সাংবাদিকদের সন্তানদের বিনামূল্যে স্নাতক পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। খুব অপরাধী মনে হয়। হাই কিছুক্ষণ আগে বলছিল যে রাষ্ট্র কি জবাব দেবে। রাষ্ট্র তো রাষ্ট্রই, রাষ্ট্র সবসময় তার প্রয়োজনে তার জায়গা করে, জায়গা নিয়ে দিয়ে থাকে। আমরা কি জবাব দেব? আমরা কিছুক্ষণ আগে আপনারাই বলছিলেন যে মিডিয়ার মানুষেরা, আমরা ওটা দেখতে চাই না। আর সেই তোষামদি মোসাহেবি, এই জিনিসটা আর দেখতে চাই না। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের ওপর দলীয় সমর্থন থাকবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথাও জানান। ইসিতে জমা দেওয়া তথ্য বলছে, ২০২৫ সালে বিএনপির ২২ কোটি ১৯ লাখ টাকা আয়ের বিপরীতে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ টাকা। বর্তমানে দলটির উদ্বৃত্ত ৬ কোটি ৯৩ লাখ টাকা। রিজভী বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচন প্রতীকবিহীন ও নির্দলীয় হওয়ায় কে অংশ নেবে আর কে অংশ নেবে না তা আদালত ও ইসির বিষয়। তিনি আরও বলেন, এ বিষয়ে অন্য কোনো রাজনৈতিক দল কি বলছে তা নিয়ে ভাবছে না বিএনপি। আয় হয়েছে ২২ কোটি ১৯ লক্ষ ৫৫,১৮২ টাকা, আর ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লক্ষ ১০,৮৫৭ টাকা। একটি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা নির্ণয় করে হচ্ছে জনগণ এবং গণমাধ্যম। যে নির্বাচনী যে আইন আছে, সেই আইন অনুযায়ী প্রতি বছর ৩১শে জুলাইয়ের আগে বাৎসরিক যে আয় ব্যয়ের যে হিসাব, সেটি জমা দেওয়া, সেটি আমরা সম্পন্ন করে আমরা সেটা জমা দিয়েছি। নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটে রায়ের সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে নেমে আদায়ের হুঁশিয়ারি দেন তিনি। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ৩ দিনের চিত্র প্রদর্শনী রক্তাক্ষরে জুলাই পরিদর্শন শেষে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি সহ সব দলই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, স্বাধীন বিচার বিভাগ, গুম কমিশন ও দাপ্তরিক সংস্কারের পক্ষে ছিল, কিন্তু এখন কেউ কেউ সেই অবস্থান থেকে সরে এসেছে। সংসদে দাবি আদায় না হলে রাজপথে নেমে তা বাস্তবায়ন করা হবে। জুলাইয়ের অঙ্গীকারকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং ভুলে যান, তাদের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মনে করেন ক্ষমতাসীন দলের নেতারা জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এখন নির্বাচন হয়েছে, এখন আর সরকারি দল স্বাধীন বিচার বিভাগ চায় না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চায় না, শক্তিশালী গুম কমিশন চায় না, স্বাধীন নির্বাচন কমিশন চায় না। আগের ফেসিবাদের আলোকেই তারা সবকিছু রাখতে চায়। এই জন্যই তারা গণভোটের গণরায়ও মানতে চান না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এর রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। ২০১৩ সালের ৫ মে মতিঝিলে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ও সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তদন্ত সংস্কার খসড়া প্রতিবেদন পাওয়ার পর চিফ প্রসিকিউটর জানান, মামলার স্বার্থে বাকি আসামির সংখ্যা ও নাম জানানো যাচ্ছে না। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এসব কথা জানান। মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে
হেফাজতের একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করতে আসেন। এ সময় হেফাজত নেতা মামুনুল হক বলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। চিফ প্রসিকিউটর বলেন, ২১ জুলাই এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে তাণ্ডব ও সহিংসতায় ৫৮ জনের নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি, কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। সেই কারেকশন আমরা এখনই ফাইনাল বলি নাই, আমরা একটু পর্যালোচনা করে আমরা এই দু একদিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। বলার পরে আমরা ফাইনাল একটা কথা বলতে পারবো যে আমাদের স্যাটিসফ্যাকশনটা কতটুকু হলো। আমাদের কাছে যে রিপোর্টটি, সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের প্রায় ৭,৫০০ বর্গফুটের ২টি ফ্ল্যাটে দখল নিতে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে মার্সিডিজ বেঞ্চ সহ ৫টি বিলাসবহুল গাড়ি, চাবিসহ দুর্নীতির নানা আলামত সংগ্রহ করেছে দুদক। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করার প্রক্রিয়া শুরু করে সংস্থাটি। গেল ডিসেম্বরে গুলশান ২-এর ৬৬ নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় দুদক, যেখানে সাবেক ভূমিমন্ত্রী প্রায় ১৮ কোটি টাকার ২টি ফ্ল্যাট রয়েছে। মন্ত্রী থাকাকালে তিনি এখানেই থাকতেন। আদালত থেকে ৭ ও ১১ তলার ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর সেখানে রিসিভার নিয়োগ দেওয়া হয়। দুদক বলছে, একদিনের অভিযানে ফ্ল্যাটে ৩০০-র বেশি ব্লেজার, ৫ শতাধিক টাই, ১০০ কামিজ পাওয়া গেছে। এছাড়াও ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ ৫টি বিলাসবহুল গাড়ির চাবি এবং দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে। ৫ থেকে ৬টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্চ সহ রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে, তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো, যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। সম্পদ ব্যবস্থাপনা ইউনিট সাধারণত এটা আইনে বলা আছে যে এই সম্পদটা যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়। যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী হয় তাহলে ভাড়া দিবে, যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী না হয় তাহলে এটার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে। বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। রোববার দুপুরে স্থগিত পরীক্ষা দ্রুত শুরু করার দাবিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভায় তিনি কথা জানান। এ সময় শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। দ্রুত সময়ে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি দেওয়া হবে। সময়সূচিতে পরীক্ষার্থীদের বন্যা পরবর্তী মানসিক পরিস্থিতি বিবেচনায় রাখা হবে বলেও জানান তিনি। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা স্থগিত পরীক্ষার সময় বাড়িয়ে দেয়া সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। যারা আমরা পরীক্ষা হয়তো শুরু করলাম, কিন্তু দেখা যায় যে এখন বর্ষাকাল, আবার হয়তো বৃষ্টি নামলো, এখন বৃষ্টি নেমে হয়তো আবার একটু পানি হলো, পানির মধ্যে হয়তো আবার এই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে। আমাদের মনিটরিং সেল আছে, ওই সেলের কর্মকর্তারা প্রতিটি কেন্দ্র সচিবের সাথে কথা বলছেন, কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। সার্বিকভাবে সব বিষয় খোঁজ খবর নিয়ে আমরা চেষ্টা করব পরীক্ষাটা আবার শুরু করতে। সময় টেলিভিশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণার মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ৪ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বাদী আহমেদ জোবায়েরের এই মামলা করার এখতিয়ার নেই। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সময় মিডিয়ার পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পরে তিনি গণমাধ্যমকে বলেন, সাবেক পরিচালক আহমেদ জোবায়ের, সময় টিভির চেয়ারম্যান, এমডি সহ কারোর বিরুদ্ধে মামলা করার এখতিয়ার নেই। হাইকোর্টের কাছে মামলাটি আইনসম্মত না হওয়ায় কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে প্রতারণার মামলায় আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছিলেন আদালত।
ওভারঅল সকল পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট ডিভিশনে ক্রিমিনাল প্রসিডিওর কোডের 561A ধারায় একটি দরখাস্ত দায়ের করেছি। এই দরখাস্ত শুনানি অন্তে আজকে মাননীয় আদালত কেন এই ক্রিমিনাল প্রসিডিংটাকে কোয়াশ করা হবে না এই মর্মে রুল দিয়েছেন, তার সঙ্গে 1 মাসের জন্য স্টে দিয়েছেন, আগামী 4 অগাস্ট পরিপূর্ণ শুনানির জন্য ফিক্স করে দিয়েছেন। এই মামলার মূল বিষয়বস্তু হলো কোম্পানির পক্ষ হয়ে যদি কেউ মামলা করতে হয় তাহলে কোম্পানি তাকে অথরাইজ করতে হয়। কোম্পানির পক্ষ হয়ে নিজে কোনো মামলা করা যায় না। দেশে ও বিদেশে দক্ষ জনশক্তির কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন কর্মসংস্থান অধিদপ্তর প্রতিষ্ঠার কাজ চলছে, যার মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করে আত্মকর্মসংস্থান ও কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বদ্ধপরিকর এবং শ্রম অভিবাসনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা সিন্ডিকেটের প্রশ্রয় দেওয়া হবে না। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে স্বচ্ছ প্রক্রিয়া এবং কম খরচে কর্মী পাঠাতে সরকার কাজ করছে। আইএলও মহাপরিচালক বাংলাদেশের ইপিজেড সহ সকল কর্মক্ষেত্রে সংগঠনের স্বাধীনতা ও আন্তর্জাতিক শ্রমমান বজায় রাখতে, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দিতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে আইএলও বাংলাদেশের পাশে থাকবে এবং আগামী অক্টোবর মাসের প্রস্তাবিত যৌথ মিশন সহ সার্বিক ক্ষেত্রে নীতিগত ও কারিগরি সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন আইএলও মহাপরিচালক। Protection for workers covering not only in Asia Pacific but even in the National Action Plan on Child Labor Elimination. You have worked Social protection for workers. দেশে সারের কোনো সংকট নেই। সার নিয়ে কেউ কারসাজি করার চেষ্টা করলে সে যে দলেরই হোক আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে কৃষি ঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন প্রতিমন্ত্রী। বিগত সরকার কৃষকদের নিয়ে কোনো চিন্তা করেনি বলে অভিযোগ করেন তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যে কাজটি করলেন, এই সরকার যে কৃষি বান্ধব সরকার, সেটাকে মাথায় রেখে কিন্তু শুধু 10,000 টাকা কৃষি ঋণ নয়, এই ঋণের যে সুদ আছে সেই সুদ সম্পূর্ণ মওকুফ করার ঘোষণা দিলেন। সিলেটে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুদেশের সামরিক বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা, পারস্পরিক সমন্বয় এবং যৌথ অভিযানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই আয়োজন করা হয় এই মহড়ার। রোববার দুপুরে জালালাবাদ সেনানিবাসে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এই মহড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা জোরদার, সন্ত্রাস দমন, দুর্যোগ মোকাবেলা এবং মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সক্ষমতা আরও বৃদ্ধি করবে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক এবং ওরেগন ন্যাশনাল গার্ড থেকে 88 জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের মোট 91 জন সদস্য অংশ নেন। Tiger Lightning extends beyond the training. And that's one of the really important things to take away here. This exercise embodies the enduring friendship and the strategic partnership between the United States and Bangladesh. A partnership built on shared values, mutual respect, and a common vision for a stable, prosperous, free, open, and secure Indo-Pacific region. দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত 16 কেজি স্বর্ণের বার জব্দ করেছে ডিজিএফআই ও ঢাকা কাস্টম হাউস। রোববার দুপুরে পরিচালিত যৌথ অভিযানে স্বর্ণের চালান উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের CX ফ্লাইটে আনা
ফলের চালানের আড়ালে এই স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহজালালের কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ অন্তত 16 কেজি বলে জানা গেছে। ফেনীর সোনাগাজীতে টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় 20টি ঘরবাড়ি। রোববার বেলা 11:30টার দিকে উপজেলার মতিগঞ্জে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে টর্নেডো আঘাত হানে। মাত্র 40 সেকেন্ড স্থায়ী এই ঝড়ে গ্রামের 4টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে ও শতাধিক গাছপালা ভেঙে যায়। এছাড়া ছোট বড় প্রায় 20টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়। ঝড়ের তীব্রতায় 35টি পরিবারের বৈদ্যুতিক মিটারও বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার রাজধানীর আকাশ দিনভর মেঘলা থাকতে পারে, তবে মাঝে মধ্যে রোদের সঙ্গে কিছুটা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আরও জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার সকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এসব কথা জানান। তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় তিনি বলেন, বৃষ্টিপাতের সংখ্যা কমে যাওয়ায় 3 নম্বর সংকেত নামিয়ে ফেলা হয়েছে। বন্ধ সময়ে এখন আর কোনো বিপদ সংকেত নেই। এখনকার বৃষ্টির প্যাটার্নটা একটু ভিন্ন ধরনের। বিক্ষিপ্তভাবে কোনো জায়গায় বৃষ্টি হঠাৎ হতেও পারে। হ্যাঁ, এই জন্য একবারে ডেফিনেটলি বলা যায় না যে একেবারে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হবে না। রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে, দক্ষিণের দিকে তুলনামূলকভাবে কম থাকবে। আপনার সামনের 20-21 তারিখের পরবর্তীতে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে সঙ্গে দক্ষিণাঞ্চলেও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে। রবিবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। সেই সঙ্গে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1051 শিশু। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,17,648 আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 14,431। এছাড়াও 24 ঘন্টায় 113 শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 938। সব মিলিয়ে মোট 888টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 992 শিশু। সেই সাথে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 788 জন। ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থী ধর্ষণ মামলায় 3 আসামির আমৃত্যু কারাদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ দণ্ড দেন। মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2011 সালে রাস্তা থেকে 7ম শ্রেণী পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় আসামিরা। এরপর আসামিরা ওই শিক্ষার্থীকে একটি মোবাইল কোম্পানির টাওয়ারে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ 15 বছর পর আদালতে আনিস, সাইফুল ও দুলালকে আমৃত্যু কারাদণ্ড দেন। একই মামলার অপর 3 আসামি আনিসুর, খতিব ও লালুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাদের অর্থদণ্ডও দেয়া হয়। মামলার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে শিক্ষার্থীর পরিবার। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003-এর 9(3) ধারায় দণ্ডিত অমৃত্যু কারাদণ্ড, কনভিকশন ফর দি প্রিজাম্পশন অফ লাইফ টিল দেয়ার ন্যাচারাল ডেথ।
এই রায়। তদুপরি এই আসামিদেরকে প্রত্যেকে 2 লক্ষ টাকা জরিমানা অর্থদণ্ড করা হয়। আমরা রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছি, এই জন্যই দণ্ড দেওয়া হয়েছে। ভিকটিম ন্যায় বিচার পাইছে। বগুড়ায় পুলিশ হেফাজতে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। যদিও পুলিশের দাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আসামি আসাদ। রোববার সকালে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সারিয়াকান্দি উপজেলার এক হত্যার সাথে জড়িত সন্দেহে শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথাও স্বীকার করে সে। রোববার সকালে স্বাভাবিকভাবেই বাথরুমে যায় আসাদ। বাথরুম থেকে বের হতে দেরি হলে ভেতরে গিয়ে ভেন্টিলেটরের সাথে লুঙ্গি পেঁচানো অবস্থায় আসাদকে দেখতে পায় পুলিশ সদস্যরা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসামি আসাদের বাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে। নানা আয়োজনে পালিত হলো জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের চতুর্দশ মৃত্যুবার্ষিকী। গাজীপুরের নুহাশপল্লীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো বাংলা সাহিত্যের এই নন্দিত কথাশিল্পীকে। সকালে জননন্দিত এই সাহিত্যিকের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী, লেখক ও ভক্ত অনুরাগীরা। পরে কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মেহের আফরোজ শাওন। এ সময় হুমায়ুন আহমেদের স্মৃতি সংরক্ষণে সমাজ কিংবা রাষ্ট্রের কাছে আর কোনো প্রত্যাশা নেই বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। চোদ্দ বছরের প্রতিটি সময় আমি আমার পরিবার নিয়েছিলাম, আমার সহকর্মীরা নুহাশপল্লীর সবাই মিলেছিলাম। এর বাইরে সরকার, রাষ্ট্র কারো কাছেই আমার কিছু চাওয়ার নাই, আগেও চাওয়ার ছিল না। হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী বা ওনাকে নিয়ে কিছু পালন করবার আশা ছিল, এখন কোনো আশাও নাই, কোনো চাওয়া নাই কারো কাছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তান জুড়ে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে দেশটির শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো। এছাড়া দেশটির বুদ্ধিজীবীদের মতে বেলুচিস্তান এরই মধ্যে পাকিস্তান সরকারের হাতছাড়া হয়ে গেছে। এদিকে গণতান্ত্রিক অধিকার আদায়ে সোচ্চার বেলুচিস্তানের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো। মানবাধিকার কর্মী মাহরাং বালুচের অভিযোগ, বেলুচিস্তানে গণহত্যা পরিচালনা করেছে পাকিস্তান। শুধু তাই নয়, প্রতিবাদ করে গুমের শিকার হয়েছেন বহু মানুষ। এছাড়া নারীদের জোরপূর্বক গুমের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বেলুচ উইমেন ফোরাম। নিজেদের স্বাধীনতা ঘোষণার খবরের পর বেলুচিস্তানে নানা অজুহাতে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে পারমাণবিক শক্তিধর পাকিস্তান সরকার। বেলুচিস্তানের এই স্বাধীনতার প্রশ্ন যেন বাংলাদেশের ৭১-এর ইতিহাসেরই পুনরাবৃত্তি। দীর্ঘ সময় পর বেলুচিস্তানের মানুষও পাকিস্তান থেকে আলাদা হতে চাচ্ছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যায় ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এরই মধ্যে উত্তরাখণ্ডে শুরু হয়েছে ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টির শঙ্কায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে শনিবার থেকে জারি করা হয়েছে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা, অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট। রয়েছে ভূমিধস ও পাহাড়ি ঢলের আভাস। হিমাচলের সিমলাতেও বৃহস্পতিবার পর্যন্ত জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট। যদিও ভারতের আবহাওয়া দপ্তর বলছে এবারের মৌসুমের শুরুতে দেশটিতে বৃষ্টিপাত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। তবে চলতি সপ্তাহে বর্ষা স্বরূপে ফিরবে বলে আভাস আবহাওয়াবিদদের। নয় শতাধিক সক্রিয় দাবানলের আগুনে পুড়ছে কানাডার বেশ কয়েকটি অঞ্চল। অন্টারিও, কুইবেকের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তর পশ্চিমাঞ্চল। অধিকাংশ দাবানলই এখনও নিয়ন্ত্রণের বাইরে। শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে আগুন নেভাতে ভীষণ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। হেলিকপ্টারের সাহায্যে পানি ছিটানোর পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছে ১৫০-র বেশি দল। ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে। এদিকে স্পেনের দাবানল কিছুটা প্রশমিত হলেও এরই মধ্যে পুড়ে গেছে ১৫,০০০ হেক্টরেরও বেশি এলাকা। দমকল বিভাগের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনীও। এদিকে স্পেন যখন দাবানলের আগুনে পুড়ছে, তখন তীব্র তাপদাহে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটির ব্যবসা ও পর্যটন কনফেডারেশনের প্রতিবেদন অনুসারে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে প্রতি বছর ৬ থেকে ১২ বিলিয়ন ইউরো আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ইতালি।
1 থেকে 2 মাস উচ্চ তাপমাত্রায় স্থায়ী হলে ক্রমবর্ধমান জ্বালানি খরচ ও উৎপাদনশীলতা কমে যাওয়া নিয়ে চাপ থাকবে দেশটি। জর্ডানে 2 মার্কিন সেনা সদস্য নিহতের পর ট্রাম্পের নির্দেশে টানা 8ম দিনের মতো ইরানে জোরদার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতের বিমান হামলায় ইরানের কেশম দ্বীপ ছাড়াও লক্ষ্যবস্তুতে পরিণত হয় বন্দর আব্বাস ও বন্দর লেঙ্গেতের সামরিক অবকাঠামো। সেনা নিহতের ঘটনায় জর্ডানে বসবাসরত মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও সমুদ্রবন্দর এলাকা না যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ ঘটনায় শোক জানিয়ে ট্রাম্প আরও হুমকি দিয়েছেন তেহরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না ওয়াশিংটন। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়ে ট্রাম্প বলেন, এই বিষয়টি তিনি একেবারেই পাত্তা দিচ্ছেন না। এদিকে ট্রাম্পকে মহাশয়তান আখ্যা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দেবে তেহরান ও তার আঞ্চলিক মিত্ররা। রাশিয়ার ভেতরে 2 বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় হামলায় প্রাণ গেছে 8 জনের। জবাবে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিভিন্ন বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার অন্যতম বড় অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ড বেরিজের 2টি গুদামে শনিবার ড্রোন হামলা চালায় ইউক্রেন। ইউক্রেনের দাবি, গুদাম দুটিতে নিষিদ্ধ যুদ্ধাস্ত্রের মজুদ ছিল। হামলার সময় ইউক্রেনের 28টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে মস্কো। এছাড়া ইউক্রেনের বিভিন্ন বন্দরে নৌযান, জ্বালানি মজুতের ট্যাঙ্কার, নৌবাহিনীর ড্রোন ধ্বংস করে রুশ বাহিনী। দুই ঘন্টা বন্ধ থাকার পর ফের বিশ্বব্যাপী সচল হলো ফেসবুকে ডেস্কটপের ভার্সন। ধীরে ধীরে সচল হচ্ছে মেটার অন্য 2 প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও। এর আগে বাংলাদেশ সময় দুপুর 1:30 থেকে ডেস্কটপে ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা। ট্র্যাকিং পরিষেবা প্রতিষ্ঠান ডাউন ডিটেক্টর বলছে, রোববার হঠাৎ করে বিশ্বজুড়ে ফেসবুকের সমস্যা সংক্রান্ত অভিযোগ বেড়ে যায়। অনেক ব্যবহারকারী মেসেঞ্জার অ্যাপ থেকে বার্তা পাঠাতে ও ছবি ভিডিও আপলোড করতে গিয়েও ব্যর্থ হয়। তবে ফেসবুক বিভ্রাটের বিষয়ে এখনও কোনো বার্তা দেয়নি এর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মেটা। দু 2022 সালে বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর জন্য 140 কোটি টাকা খরচ করে আওয়ামী সরকার, যার মধ্যে বড় অংশই মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লুটপাট করা হয়েছিল বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগের বিশ্বকাপে খেলা দেখানোর নামে টাকা লুটপাট জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। পরে দুদকের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, এবছর সরাসরি ফিফার কাছ থেকে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনে দেশের 4টি প্রতিষ্ঠানকে বিক্রি করায় প্রায় সকল টাকা উঠে গেছে। 4 থেকে 5 কোটি টাকা ঘাটতি থাকলেও বাকি টাকা উঠে যাবে বলে আশা করেন তিনি। ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচার লাভজনক পর্যায়ে নিতে চায় সরকার। শেখ হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন এখন.tv, facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/echontv।